এই কই যাস? আমি তাকিয়ে দেখি অসম্ভব সুন্দর একটা মেয়ে কথাটা বলল। তাকে দেখা মাত্রই খেয়ে ফেলছি। বাস না মানে ক্রাশ আর কি। আমি তাদের কাছে গিয়ে বললাম, জি ডেকেছিলেন আমাকে? হ্যাঁ, আপনাকে ডেকেছি মহাশয়। তো আপনি কে আর এখানে কি? অবাক হয়ে বললাম, এটা তো কলেজ, আর কলেজে মানুষ কেন আসে? এটা কলেজ আমিও জানি, আর মানুষ এখানে পড়তে আসে, কিন্তু তোকে তো আগে কখনো এখানে দেখিনি। নতুন নাকি? জি আমি নতুন, আজকে আসলাম। তুই কোন ইয়ারে পড়িস? ইন্টার প্রথম বর্ষে। আমরা তোর সিনিয়র, তো সম্মান দিবি আর যা বলবো তাই করবি। আচ্ছা আপু। তো শার্ট খুল, এখন তোর র্যাগিং হবে। এই হলো কাহিনী। তারপর যা যা হয়েছে জানিনি। এখন বর্তমানে আসি। আমি রাগী মেয়েটার সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছি আর ভাবছি কি করব। হঠাৎ সে আমার কাছে এসে আমার শার্টের সবগুলো বোতাম খুলে ফেললো। ঘটনা এত তাড়াতাড়ি হলো যে আমি কিছুই বুঝলাম না। আর এখন আব্বুলের মতো লজ্জায় দাঁড়িয়ে আছি। সিনিয়র বলে কিছু বলতেও পারছি না। আমি আবার যা ভীতু, কি করব। মেয়েটার বান্ধবী বলে উঠল, বাহ নিধি, ছেলেটার বডি তো অতটাও খারাপ না। মানে আমার সিনিয়র ক্লাসের নাম নিধি। হ্যাঁ ঠিক বলছিস দোস্ত, ছেলেটা পুরাই চকলেট বয়। তো চকলেট বয় তোর নাম কি? অনেকটা লজ্জা নিয়ে বললাম, জি আমি হৃদয়। আচ্ছা এখন যা, আর যাওয়ার সময় দেখা করে যাবি। আর একটু সময় নষ্ট না করে শার্টের বোতাম লাগাতে লাগাতে দৌড়ে চলে গেলাম প্রিন্সিপালের সাথে কথা বলতে। তারপর ক্লাসে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। এর মধ্যে দুইজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেল। রাকিব আর আফিফ আমাদের এলাকাতেই থাকে। কলেজের প্রথম দিন এভাবে দুষ্টামি আর মজা করে শেষ করলাম। ক্লাস শেষে রাকিব আর আফিফের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম। গেট দিয়ে বের হব, এমন সময় পিছন থেকে ডাক পড়লো। এই চকলেট বয় দাঁড়া। আমি এতটা খেয়াল না করে সামনে হাঁটছিলাম, আবার ডাক শুনলাম। এই হৃদয় দাঁড়া বলছি। এইবার পিছে ঘুরতেই নিধি আপু আমার কলার চেপে ধরলো। আমি ভয় পেয়ে গেলাম। হাই রে, আপু তো আমাকে যাওয়ার সময় দেখা করে যেতে বলছিল, ভুলেই গেছিলাম। এখন কি হবে? পাশে তাকিয়ে দেখি রাকিব আর আফিফ কেউ নাই। সামনে দেখি তারা দৌড়াচ্ছে আর বলছে, বন্ধু, বেঁচে থাকলে কাল কথা হবে, আমরা গেলাম। হ্যাভ ফান বন্ধু, টাটা। আমি না তোকে যাওয়ার সময় দাঁড়াতে বলেছিলাম, চলে যাচ্ছিলি কেন? আসলে সরি আপু, ভুলে গেছিলাম। আর যেন ভুল না হয় বলে খবর আছে। ওকে আপু, মনে থাকবে। আচ্ছা ডাকছিলেন কেন? তোর বাসা কই? এই তো আপু সামনেই। আপনার বাসা কই? ওইখানেই। তুই বাইক চালাতে পারিস? কেন আপু, পারি তো। একটা সেই রকম বাইক দেখিয়ে বলল, নে আমাকে বাসায় দিয়ে আয়। আপু এটা কার বাইক, আর আমি কেন আপনাকে বাইকে করে বাসায় দিয়ে আসবো? আপনার বিয়ে দেখলে তো আমি শেষ। একটু পাম দিলাম। ওই তোরে এত কথা বলতে বলছে কে? আর আমি বলছি তাই আমাকে দিয়ে আসবি। এন্ড আমার কোনো বিএফ নাই। আমার তো মনে লাড্ডু ফুটছে, তাই দেরি না করে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম। আপু আমার পিছে উঠে বসলো। উফ কি ফিলিংস! প্রথম কোনো মেয়ে আমার পিছনে বাইকে বসলো, তাও আবার আমার সিনিয়র ক্রাশ। ভাবতেই অবাক লাগে। বাইক চালাতে শুরু করলাম। এই বাইক চালাতে পারিস না? এত আস্তে আস্তে কেউ চালায়? জোরে টান। যেই না স্পিডে বাইকটা টান দিলাম, অমনি তাল সামলাতে না পেরে নিধি আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শক খেয়ে গেলাম। মনে হয় আকাশে উঠছিলাম। না না, এমনি হলে চলবে না। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম, নাইলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কুত্তা, না বলে এত জোরে কেউ টান দেয়? আমি তো গেছিলাম। আরে আপু যাবেন কই? আমি আছি না। তুই আছিস বলেই তো চিন্তা। নিধি এখন আমাকে জড়িয়ে ধরে আছে। আয় বাইক থামা, চলে এসেছি। ও এত তাড়াতাড়ি চলে আসলাম। আচ্ছা যাই আপু, আমার বাসা 2 মিনিট দূরে। তাহলে তো ভালোই হলো। কালকে সকালে আমাকে নিয়ে কলেজে যাবি, মনে থাকে যেন। আর তোর নাম্বার দে। আমি কেন নিয়ে যাব? আমি বলছি তাই। ইস, বললেই হলো। হ্যাঁ বললেই হলো, যা বলছি তাই করবি। আর তোর নাম্বার দে এখন। এই নেন নাম্বার 01812681695। ওকে এখন যা, আর কালকে টাইমে চলে আসবি। পারুম না বলেই দৌড় দিলাম। কে আর পায় আমাকে? ওই হৃদয়ের বাচ্চা, কালকে তোকে দেখে নিব। ভালো করে দেখেন। হা 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 হা। দৌড়াতে দৌড়াতে বললাম, আল্লাহ জানে
কালকে কি হয়। বাসায় গিয়ে আম্মুর সাথে কথা বললাম, কলেজ কেমন গেল সব বললাম, শুধু নিধি আপুর কথা বাদ দিয়ে, না হলে কপালে শনি আছে। তারপর নাস্তা করে ফেসবুকে গল্প পড়ছিলাম, এমন সময় আননোন নাম্বার থেকে কল আসলো। আমি আননোন নাম্বারের কল সাধারণত পিক করি না, তাই কল কেটে দিলাম। আবারও কল আসলো, তাই উঠালাম। আবারও সেই মিষ্টি কণ্ঠ ভেসে আসলো, কিন্তু সাথে তিতা কথা। এই কুত্তা, প্রথমে কল কাটলি কেন? তোরে যে কি করমু? আদর করেন। শয়তান রে, তোরে কাছে পাই তারপর মজা বোঝামু। আয় কালকে। বলেই কল কেটে দিল, কিছু বলতেও দিল না। আমি আল্লাহ আল্লাহ করি, কি হয় কালকে কি জানে। থাক, চিন্তা বাদ দিয়ে খাইয়া দাইয়া ঘুমাই। আপু, একটা পাপ্পি দাও না। কি পাপ্পি লাগবে তোর? আচ্ছা কাছে আয়, দিচ্ছি। আমি খুশি হয়ে আপুর কাছে গেলাম। নিধি আপু তার মুখ আমার মুখের কাছে এগিয়ে আনলো, কিন্তু পাপ্পি না, দিল এক লাথি। আর অমনি আমি খাট থেকে পড়ে গেলাম। আসলে স্বপ্ন দেখছিলাম, ঘুমের মধ্যেও বজ্জাতনিটা শান্তি দিল না। হঠাৎই কালকের কথা মনে পড়ে গেল। আপু তো তাকে নিয়ে কলেজে যেতে বলেছিল, না নিয়ে গেলে যদি কিছু করে। এমনি যা রাগি বাবারে। আর স্বপ্নটা দেখার পর তো আরো বেশি ভয় লাগতেছে। আজ তো হিটলার নিয়ে একটা। আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করে আপুর বাসায় চলে গেলাম। কালকে এত ভালোভাবে দেখি নাই। আপুর বাসা অনেক বড় আর সুন্দর করে সাজানো, বাড়ির চারিপাশে বাগান। অনেক শৌখিন মনে হয় আঙ্কেল। বেল চাপতেই নিধি আপু দরজা খুলে দিল। কিরে, এসেছিস তাহলে? ভালোই করছিস। না আসলে আজকে তোর 12টা বাজাতাম। এখন 2 মিনিট দাঁড়া, আমি 5 মিনিট আসছি। হ্যাঁ, কেমন বজ্জাত রে বাবা, একটু ভিতরেও ডাকলো না। থাক, না যাওয়াই ভালো। বজ্জাতনির থেকে দূরে থাকা বেটার, কিন্তু সে তো আমার ক্রাশ। দূরে থাকি কেমনে ভাবতে ভাবতেই আপু বেরিয়ে আসলো। তখন খেয়ালই করি নাই, কিন্তু এখন তো আপুকে দেখে মনে হচ্ছে কোনো অপসরী দাঁড়িয়ে আছে আমার সামনে। আসলে তো কখনো অপসরী দেখি নাই, কিন্তু আপুকে সাদা ড্রেসে দেখে মনে হলো অপসরী। হয়তোবা এমনই হবে দেখতে। কিরে, এইভাবে তাকিয়ে আছিস কেন? আর কি ভাবছিস এত? একটু লজ্জা মুখ ঘুরিয়ে বললাম, কিছু না আপু। ঠিক আছে। আচ্ছা, কালকে ফোনে যেন কি বলেছিলি? তোর আদর লাগবে তাই না? আয় কাছে আয়, আদর করি তোকে। আপুর কথা শুনেই আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল। ভয়ে পা কাঁপতেছে। আপু এখন কি করে আল্লাহই জানে। আরে আপু, কি বলেন? আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে আদর করবেন? সেটা তো তুই জানিস, তুই তো বলছিলি আদর করতে। আয় করি। না না আপু, মজা করছিলাম। আদর লাগবে না, স্বপ্নের আদর খেয়ে শখ মিটে গেছে। আস্তে করে বললাম। কিরে, কি বিড়বিড় করছিস? এখন তাড়াতাড়ি বাইকে ওঠ, কলেজের জন্য লেট হয়ে যাবে। আর শোন, বাইক ভালো মতো চালাবি। আচ্ছা আপু। আজকে নর্মালি বাইক চালাচ্ছি, কিন্তু কিছু একটা মিসিং। ও হ্যাঁ, আজকে আপু জড়িয়ে ধরে নাই। কি করা যায় ভাবছি। সামনেই দেখি স্পিড ব্রেকার। বাহ, আল্লাহ আমার মনের কথা এত তাড়াতাড়ি কবুল করে ফেললো। স্পিড ব্রেকার ক্রস করতেই জোরে বাইক টান দিলাম, আর আপু আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আহা, কি মনোমুগ্ধকর অনুভূতি। সিঙ্গেলরা বুঝবে না, মিঙ্গেলরাই এই ফিলিংসের মজা বুঝবে। অবশ্য আমিও এখনো এই অনুভূতিটা পাই নাই কখনো। তোর না বলছিলাম ভালো মতো চালাতে, জোরে টানলি কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সরি আপু, স্পিড ব্রেকার খেয়াল করি নাই। আমাকে জড়িয়ে ধরলেই তো পারেন। ইস, শখ কত পিচ্ছি, তোকে জড়িয়ে ধরতে আমার বইয়েই গেছে। আপু অনেক শখ। কথা বলতে বলতে কলেজে ঢুকলাম। আমাকে নিধি আপুর সাথে বাইকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে গেছে। আমি কিছুই বুঝলাম না, সবাই এভাবে তাকিয়ে থাকার কি আছে। বাইকটা পার্ক করলাম। এখন সোজা ক্লাসে যাবি, অন্য কোথাও আড্ডা দিতে যাবি না। আর কোনো মেয়ের সাথে কথা বলবি না, বললে ঘুষি মেরে নাক ফাটিয়ে ফেলবো তোর। এত কিছু শোনা লাগবে? এই মাইয়া আমার জীবন। তোর অমত থাকা সত্ত্বেও আমরা তানিশের সাথে তোর বিয়ে দিয়েছি, আমাদের মাফ করে দিস বাবা। কি সব আবল তাবল বলছো আব্বু? তোমার ভালো মনে করছো তাই বিয়ে দিয়েছো, এতে কষ্ট পাবার কি আছে? মেয়েটা কিছু একটা করে ফেলতে পারে, তাই তোর সাথে বিয়ে দিয়েছি। রাগ করিস না বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যা। বাবা, মেয়েটা একা বসে আছে। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম। আমার রুমে দরজা খুলে দেখে আপু কান্না করছে। আমার এখন ঠিক কি করা উচিত বুঝতে পারছি না। আমি কাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। রাহি, হুম তোর সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবা? আমি জানি
তুই খুব ভালো একটা ছেলে, তোর মতন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। অবাক হয়ে তাকিয়ে রইলাম অপুর দিকে। তুই জানিস তুই আমার ছোট ভাই, হোক তুই আমার চাচাতো ভাই, কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিছু বললাম না। আমার মনে হয় তুই আমাকে বউ হিসেবে মানিস না। চুপ। তুই আমাকে প্রশ্ন করতে পারিস, আমি যদি স্বামী হিসেবে মানতে না পারি তাহলে বিয়ে করলাম কেন? হ্যাঁ, এটার জবাব দিয়ে দিচ্ছি, তোর সাথে বিয়ে না হলে হয়তো অন্য কারোর সাথে আমার বিয়েটা হতো, কিন্তু সে আমার মনের কষ্টটা বুঝতে পারতো না। আমার মনের অবস্থা শুধু তুই বুঝবি, অন্য কেউ না। আমি এখনো চুপচাপ দাঁড়িয়ে সব শুনছি। জানিস রাহি, আমি পৃথিবীর একমাত্র হতভাগা মেয়ে, সুখ কাছে পেয়েও হারালাম। তুই আমাকে মাফ করে দিস, তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানিস, আমারও খুব ইচ্ছা ছিল সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দিব, আর তোর বিয়েতে অনেক আনন্দ করব, কিন্তু তার হলো না। তুই আমাকে মাফ করে দিস, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারছি না। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। এটুকু বলে বারান্দায় চলে এলাম। এমন কিছু আমার জীবনে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি, কিন্তু আমি ভেবেছিলাম আমার সাথে বিয়ে হলে কোনো আফসোস থাকবে না, সবকিছু গুছিয়ে নিতে সমস্যা হবে না। কিন্তু কি ভাবলাম আর কি হলো, আসলে সবার কপালে সুখ থাকে না, আমার কপালেও হয়তো নেই। আজ নিজের উপর খুব রাগ হচ্ছে, কিন্তু কি আর করব। ঘর থেকে বের হয়ে ছাদে চলে এলাম আর নিজে নিজে বলতে লাগলাম, তানভীর ভাই, কেন তুমি চলে গেলে? তোমার জন্য আপু কান্না করছে, হয়তো তোমাকে এই কয়দিনে তোমাকে ভালোবেসে ফেলছে। আর কি বলে জানো ভাই, তোমাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবে না। সত্যি কয়েকদিনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে, এমনকি আমাকেও স্বামী হিসেবে মানতে রাজি না। সত্যি ভাই, তুমি অনেক ভাগ্যবান ছিলে, আপুর মতো বউ পেতে যাচ্ছিলে। কথায় বলে না, সবার কপালে সুখ থাকে না, তেমনি তোমার কপালেও নেই, আমার কপালেও নেই। হায় রে কপাল আমাদের। এসব ভাবতে ভাবতে চোখের কোণায় আবারও হাত দিয়ে দেখি পানি। চোখে পানি মুছে পকেটে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি 2:45 বাজে। তাই আর ছাদে দাঁড়িয়ে না থেকে রুমে চলে এলাম। রুমে এসে দেখি এখনো আপু নাক টেনে টেনে কান্না করছে। কি ব্যাপার আপু, তুমি এখনো ঘুমাওনি? কোথায় গিয়েছিলি? একটু ছাদে গিয়েছিলাম, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। তুই কোথায় ঘুমাবি? সেটা আপনার না জানলেও চলবে, তুমি উপরে ঘুমিয়ে পড়ো, আমি ফ্লোরে শুয়ে পড়ছি। তারপর আর কিছু না বলে নিচে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আপু এখনো কান্না করছে, আর আমি বললাম, হ্যাঁ আপু, তোমার সমস্যাটা কি? এখন কি ঘুমাতে দিবেন না? যা হবার তা তো হয়ে গেছে। ঠিক আছে, তুই ঘুমা। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সকালে কারো কান্নাকাটি আর চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। বের হয়ে দেখলাম তানিশা, আম্মু, আব্বু, আমার ছোট বোন রিয়া ও কান্না করছে। আমি গিয়ে বললাম, আব্বু কি হয়েছে? চুপ। আম্মু কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? চুপ। আপু তুমি অন্তত বলো কি হয়েছে। আসলে দোকানটা কি হয়েছে বলো না। দোকানটাতে আগুন লেগে গেছে, আর পুরো দোকান পুড়ে গেছে। কি বলছো এসব? বাবা ঠিক বলেছে। সবার কথা শোনার পর যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর নিজেকে ঠিক রেখে সবাইকে সান্ত্বনা দিতে লাগলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল। তারপর শুরু হলো সংসারে অশান্তি। বাবা বড় মানুষ, ঠিক মতো কাজ করতে পারে না, তাই আর সংসারের কষ্ট দেখতে না পেরে সংসারে হাল ধরতে হলো আমাকে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমার ফ্রেন্ড আফিকুলকে ফোন দিলাম। হ্যালো আফিকুল দোস্ত, আমার সাথে একটু দেখা করতে পারবি? আরে এভাবে বলছিস কেন? কোথায় আসতে হবে সেটা বল। স্কুলের পাশে দোকানটায় আয় না দোস্ত। ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে আয়। বলেই ফোনটা কেটে দিলাম আর রেডি হয়ে স্কুলের পাশের দোকানে চলে গেলাম। একটু পরে আফিকুলও চলে এলো। বল দোস্ত, কি বলবি? আসলে দোস্ত, আমার একটা হেল্প লাগবে। তুই এভাবে বলছিস কেন? কি হেল্প লাগবে সেটা তো বল। আসলে দোস্ত, আমার একটা চাকরি লাগবে। কি? তুই চাকরি করবি? আমি চাকরি করব, একটা ব্যবস্থা করে দে না। ব্যবস্থা করব, কিন্তু তুই আমাকে হাসালি। তোর বাবার দোকান থাকতে তুই চাকরি করবি কেন? তাহলে তোকে সব খুলে বলি কেন চাকরি করব। বল। আমি আফিকুলকে সব শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। আমাদের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে রে, তাই আমি চাকরি খুঁজছি।
আরে কান্না করিস না দোস্ত, আমি সব ব্যবস্থা করছি। দোস্ত। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, তুই বাড়ি যা, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুইও যা। বলেই আমি আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি আম্মু এখনো মাথায় হাত দিয়ে বসে এখনো কান্না করছে। আম্মু, কান্না করো না, কান্না করে আর কি হবে, সব তো শেষ। বাবা জানি, কিন্তু কান্না ছাড়া আর কি করব বল। আর কাঁদতে হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি করবি তুই? পরে বলবো, এখন প্লিজ তুমি কান্না করো না। ঠিক আছে। আম্মুকে সান্ত্বনা দিয়ে রুমে চলে এলাম। এসে দেখি তানিশা আপুও কান্না করছে। তাই আমি বললাম, তুমি কান্না করছো কেন? আমার জন্য তো সব হচ্ছে। তোমার জন্য আমার কি হলো? তোদের এখানে আসার সাথে সাথেই ক্ষতি হয়ে গেল। আমার মনে হয় এতে আপনার কোনো দোষ নেই, এটা আমার কপালের দোষ। এটা তোর কপালের দোষ না, এটা আমার কপালের দোষ। তোমার কপালের দোষ কেমন করে হলো? হ্যাঁ, আমার কপাল খারাপ, কারণ যে মেয়ের বিয়ের দিনে বর মারা যায়, শ্বশুর বাড়ি আসতে না আসতেই ক্ষতি হয়ে যায়, তার কপালের দোষ না তো কার কপালের দোষ? কি বলছেন? আপনার শ্বশুরবাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি তো। কেমন করে হলো তোমার শ্বশুরবাড়ি? কারণ তোর সাথে আমার বিয়ে হয়েছে, তাই এটা আমার শ্বশুর বাড়ি। কি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে? হুম। কি, ওটা বিয়ে? আমার তো মনে হয় না। হয় না কেন? আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর তুমিও আমাকে স্বামী হিসেবে মানো না। কথা বলতে বলতে হঠাৎ আফিকুলের ফোন এসেছে। আফিকুল, বল। খুশির খবর আছে বন্ধু। কি খুশির খবর? দোকানে আয় বলছি। ঠিক আছে, আমি আসছি, তুই একটু অপেক্ষা কর। আমি বের হতে হতে তানিশা আপুকে বললাম, আমি আসি, তোমার সাথে পরে কথা বলবো। কোথায় যাবি এখন? এসে সব বলছি তোমাকে। আমি আর কথা না বলে চলে আসলাম স্কুলে পাশের দোকানে। এসে দেখি আফিকুল আমার জন্য অপেক্ষা করছে। বল দোস্ত, কি খুশির খবর? আমি তো চাকরির ব্যবস্থা করে ফেলেছি দোস্ত। কি, তুই আমার চাকরির ব্যবস্থা করে ফেলেছিস? দোস্ত, তোর জন্য এটুকু করতে পারবো না বল? আমি অনেক খুশি রে, খুব বড় একটা উপকার করেছিস। এখন বল, কি খাবি? কি, তুই আমাকে ঘুষ দিতে চাচ্ছিস? আরে না, তোকে আজকে খুশি হয়ে খাওয়াবো। আরে লাগবে না। প্লিজ দোস্ত, না করিস না। আচ্ছা ঠিক আছে, শুধু চা খাবো। রহিম চাচা, 2টা চা আর বিস্কুট দেন তো। ওকে, দিতেছি বাবা। কিছুক্ষণ ওর সাথে আড্ডা দিলাম, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে সোজা আমার রুমে চলে এলাম। রুমে গিয়ে তানিশা আপুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কি রে, এইভাবে জড়িয়ে ধরে কান্না করছিস কেন? কি হয়েছে? জানেন, আমার চাকরিটা হয়েছে। কি, চাকরি হয়েছে? চাকরি হয়েছে। এখন বলেন কি খাবেন? আইসক্রিম খাওয়াবে? আমি আইসক্রিম খাবো। কিন্তু এই সময় আইসক্রিম কোথায় পাবো? লাগবে না, যা। আরে রাগ করছো কেন? আমি আনছি ওকে। ঠিক আছে। দোকানে গিয়ে আমি আইসক্রিম নিয়ে এলাম। এই নেন আপনার আইসক্রিম। দে তাড়াতাড়ি। আপু আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে শুরু করলো, আর আমি আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি আজব কাণ্ড, এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছেন, আর আমি তাকিয়ে এসব দেখছি। ঠিক তখনই, কি রে, কি দেখছিস? তোমার খাওয়া দেখছি। এত দেখতে হবে না। কেন? তুই খাবি? খেলে নিতে পারিস। না না, লাগবে না, আমি বাচ্চাদের মতো আইসক্রিম খাই না। ওকে, তুই না খেলেও চলবে। তুমি খাও। ঠিক আছে, একটা কথা বলি রাহি। বলো। তুই চাকরিতে জয়েন করবি কবে? 1 মাসের মতো লাগবে। কথা বলতে বলতে হঠাৎ আম্মুর ডাক পড়লো। রাহি, তানিশা, তোরা খেতে আয় তাড়াতাড়ি। ঠিক আছে আম্মু, আমার আসছি। তাড়াতাড়ি আয়। চলেন, আম্মু ডাকছে। চল। দুজন একসাথে খাবার টেবিলে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। আম্মু, তুমিও খাও। মামু, তুমিও বসো, একসাথে খাবো। তানিশা আপু বলল। খাচ্ছি। চুটকি, তুইও খা। খাচ্ছি তো। সবার সাথে খাবার খেয়ে আমি রুমে চলে এলাম। এসে একটু শুয়েছিলাম, তখনই আপু রুমে এলো। আপুকে দেখে আমি তাড়াতাড়ি করে নিচে বিছানা করে নিলাম।
তারপর শুয়ে পড়লাম। আপুও বিছানায় শুয়ে পড়ল। কি আজব মেয়ে রে বাবা, স্বামীকে নিচে রেখে তিনি উপরে আরামে ঘুমাচ্ছে। ওই যে সবার কপালে সুখ থাকে না, তেমনি আমার কপালেও বউয়ের সুখ নেই। তাই আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। রাহি বাবা তাড়াতাড়ি ওঠ, আর ঘুমাতে হবে না। কেন আম্মু? আজকে তানিশাকে নিয়ে যাবি না? কোথায় যাব? কেন তুই জানিস না? না তো। তানিশা মা তোকে কিছু বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। তানিশা মা তুমি রাহিকে কিছু বলনি? না আম্মু, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ওকে বলে নিচে আসো। ঠিক আছে আম্মু, আমরা আসছি। ওকে। ওই, আজকে আমাদের বাড়ি নিয়ে যাবি? আমি কেন নিয়ে যাব? তুমি একা যাও, আমি যেতে পারবো না। না, তুই আমার সাথে যেতে হবে। না, আমি পারবো না। কি, তুই যাবি না? যাব তো। আমি বুঝি না এ কেমন মেয়ে, আমাকে স্বামী হিসেবে মানে না, আবার সবসময় অধিকার ফলাতে আসে। আজাইরা পেঁচাল। কি রে, চুপ করে আছিস কেন? এমনি। ঠিক আছে, এখন রেডি হয়ে আয়। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, নাস্তা করব। ঠিক আছে। ফ্রেশ হয়ে টেবিলে সবার সাথে নাস্তা শুরু করলাম। নাস্তা শেষ করে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। তখন দেখি তানিশা আপু আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? তুই এসে শুয়ে পড়লি কেন? তো কি করব? একটু আগে আমি কি বলছিলাম? কি বলছিলে? আমি আজকে আমাদের বাড়ি যাব বলছিলাম না? যাব তো। তাহলে এইভাবে শুয়ে পড়লি কেন? এমনি। তুমি রেডি হও। ঠিক আছে, তুইও রেডি হয়ে নে। কথা বলতে বলতে হঠাৎ শুনতে পেলাম আমার চাচা চাচি মানে শ্বশুর শাশুড়ি আমাদেরকে নিতে এসেছেন। তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চাচা চাচির কাছে চলে এলাম। আমি তাদেরকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম চাচা চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বাবা ভালো, তুমি? আলহামদুলিল্লাহ চাচি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি আমাকে চাচি না, আম্মু ডাকবা। তুমি আমার ছেলের মতো। ঠিক আছে আম্মু, বলবো। মনে যেন থাকে। ঠিক আছে, আমি একটু আসছি আম্মু। ঠিক আছে বাবা, যাও। এরপর এখানে থেকে রুমে চলে এলাম। এসে তো আমি অবাক। আমি কোনো রকম হাসি আটকে রেখে বললাম, তুমি এটা কি পরেছো? কেন শাড়ি পরেছি? হাসতেছিস কেন? তোমার এটা শাড়ি পরা হয়েছে নাকি? হয়নি? একদম হয়নি। একদম এভাবে হাসবি না, আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দেই। তুই পারলে পরিয়ে দে। দিচ্ছি। আমি আপুকে শাড়ি পরিয়ে দেওয়া শুরু করলাম। শাড়ি পরিয়ে দিতে দিতে শাড়ি যখন আপুর পেটে গুজে দিব, তখন দেখি আপু চোখ বুজে শরীর বেঁকিয়ে কাঁপতে শুরু করছেন। তাই তাড়াতাড়ি করে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরিয়ে দিয়ে বললাম, আচ্ছা এবার চোখটা খুলুন। আর এইভাবে কাঁপছেন কেন? না মানে এমনি। বলি লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে রুম ত্যাগ করলো। আর আমি বিছানায় শুয়ে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু আবার আসছে। একটা কথা বলি? বলেন। বাইরের কেউ যেন বুঝতে না পারে তুই আমাকে বউ হিসেবে মানিস না, আর আমি স্বামী হিসেবে মানি না। ঠিক আছে, কেউ বুঝতে পারবে না। এবার চল, আম্মু ডাকছে। চলেন। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, যে খেয়েছে সে বুঝেছে কেমন তাদের খাতিরদারি। অতঃপর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সবাই রওনা হলাম। আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, সরি এখনো তো হয়নি, কারণ আপু আমাকে স্বামী হিসেবে মানেন না। যাই হোক, চাচাদের বাড়ি যেতে ৪৫ মিনিটের মতো লাগে। এসব ভাবতে ভাবতে কখন যে শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম, মানে চাচাদের বাড়ি। বারবার শুধু শ্বশুরবাড়ি মনে হয়। গাড়ি থেকে নামতে যাব, তখন দেখি অনেকগুলো মেয়ে এসে দুলাভাই বলে চিল্লাচিল্লি করছে। নামার সাথে সাথেই আমাকে ঘিরে ধরলো। তখন একটা বলে উঠল, তানিশার জামাই তো অনেক কিউট,
আমি তো দেখেই প্রেমে পড়ে গেছি। সবার প্রশংসা শুনে খুবই ভালো লাগছিল। তখনই হুট করে আপু আমার হাত শক্ত করে ধরেছে। দেখ দোস্ত, আমাদের তানিশা 2 দিনে জামাই পাগল হয়ে গেছে। তানিশা আমার হাত ধরে ভিতরে নিয়ে এলো, তারপর সোজা আপুর রুমে নিয়ে গেল আর রাগে লুচির মতো ফুলতে লাগলো। তখন বলে উঠল, আপু ওখানে অনেক আনন্দ পাচ্ছিলি তাই না? তা তো একটু শালি বলে কথা। ওদের সাথে আর কথা বলতে দেখলে পা ভেঙে দিব। যা এখন ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গিয়ে সোফায় বসে পড়লাম। তখনই সব শালি আমাকে ঘিরে বসে পড়ল আর একে একে সবাই পরিচয় দিতে থাকে। সবার সাথে কথা বলছিলাম, তখনই আপু সবাইকে সরিয়ে আমার পাশে বসে পড়ল। এটা দেখে সবাই তো অবাক, তার থেকে বেশি অবাক তো আমি হয়েছি। আপু আমার হাত শক্ত করে ধরে সবার সাথে কথা বলতে থাকে। কি আজব রে ভাই, স্বামী হিসেবে মানতে তো রাজি না, তার উপর এমন অবস্থা। যাই হোক, সবার সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আপুর রুমে এসে চাদর বিছিয়ে নিচে শুয়ে পড়লাম। তখনই আপু বলে উঠল, রাহে তোকে নিচে শুতে হবে না। কেন? আমি নিচে ঘুমাই, তুই উপরে ঘুমা। লাগবে না, আমি নিচে ঘুমাতে পারবো। তোকে যা বলছে তাই কর, বেশি কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে উপরে শুয়ে পড়লাম। সকালে কানের কাছে নিঃশ্বাসের শব্দ আসতেছে। চোখ খুলে তো আমি অবাক, কত সুন্দর করে আপু আমাকে জড়িয়ে ধরেছে আর আমার ঠোঁটের একেবারে কাছে আপুর ঠোঁট। এসব দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আপুর ঠোঁট আমার ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ পর আপু চমকে ওঠে। তারপর আপু আমাকে ছাড়িয়ে নিয়ে বলল, সরি, আসলে রাতে বৃষ্টির সময় ভয় করছিল, তাই এসে শুয়েছিলাম। একথা বলে আপু লজ্জা পেয়ে ফ্রেশ হতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কি মেয়েকে আল্লাহ আমার কপালে দিয়েছে। তখনই আপু বাথরুমে থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। আমি শুয়ে দেখছি আপু ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করছে। আমি শুধু আপুকে দেখছি। আসলে যত দেখছি ততই আপুর প্রতি কেমন একটা ফিলিংস হচ্ছে। আপুর প্রতি ফিলিংস হচ্ছে হোক, আপু আমাকে স্বামী না মানালো। আসলে আপুকে এই মুহূর্তে যেই ছেলে দেখতো পুরাই পাগল হয়ে যেত, এত সুন্দর লাগছে আপুকে। ঠিক তখনই আপু আমার দিকে এগিয়ে আসছে আর আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি। কি আর কত ঘুমাবি? ওঠ। চুপ করে রইলাম। কিরে, শুনতে পাচ্ছিস না? কি বলো? ফ্রেশ হয়ে আয়, নাস্তা করতে হবে, যা। যাচ্ছি, তুমি যাও। আমি বসে আছি, তুই ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে এসে দেখি আপু এখনো বসে আছে। তখন আমি বললাম, চলেন। চল। রুমে থেকে বের হব, তখনই আপু আমাকে শক্ত করে হাত চেপে ধরে নিয়ে গেল। আমি কিছু বুঝলাম না। এসব দেখে সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, মনে হয় আমরা এলিয়েন। সবার কাছে যেতেই দেখি সবাই মুচকি মুচকি হাসছে। এসব দেখে আমার খুব লজ্জা লাগতে শুরু করলো আর নিজেকে জোকার মনে হচ্ছে, কিন্তু কি আর করার। মাথা নিচু করে টেবিলে বসে পড়লাম। তারপর শুরু হলো জামাই আদর। জীবনে প্রথম জামাই আদর পাচ্ছি। সবাই ওঠার পর ওঠা খাওয়াচ্ছে আর আমি বলির পাঠার মতো খেয়ে যাচ্ছি। কোনো রকম জামাই আদর খেয়ে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। শরীর আর নড়াতে পারছি না। আপনাদের একটা কথা বলি, সবাই বিয়ের পর শ্বশুর বাড়ি যদি যান তাহলে তার 1 মাস আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে যাবেন, তা না হলে আমার মতো অবস্থা হবে। এবার বলতে পারেন, যদি 1 মাস আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেই তাহলে আমরা তো মরে যাব। এইটার উত্তর খুব সোজা, খিদা যখন লাগবে তখন অল্প খেয়ে নিবেন। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমার বিয়ে আমি খাবো না? উত্তর খুব সোজা, না খেয়ে রোজা রাখবেন। যাই হোক, সাবধানে শ্বশুর বাড়ি যাবেন। তখন আপু রুমে আসলো, এসে আমাকে বলতে লাগলো, কিরে, জামাই আদর কেমন হলো? হার জামাই আদর, তুমি আমাকে স্বামী হিসেবে মানো না, তাহলে এটা জামাই আদর কিভাবে হলো? বেশি কথা বলিস কেন? কোথায় বেশি কথা বললাম? কথা শেষ না হতেই আপু চলে গেল। তখন রুমে শালিকাদের আগমন। দুলাভাই কি করেন? ওই তো দেখতে পাচ্ছ কি করছি। দেখছি। আচ্ছা দুলাভাই, আপনি নাকি গল্প লিখেন? কে বলছে? দেখলাম, এবার একটা গল্প শোনাতে হবে। বলেই সবাই চিল্লাচিল্লি শুরু করলো। কি আর করার, এখন তো শোনাতে হবে। আচ্ছা, তোমাদের একটা কবিতা শোনাই। বলেন।
কবিতার নাম শালা আমি তো অবাক। নিশি রাতে জেগে দেখি গাছের ডালে কাক, শালা আমি তো অবাক। চোর ঢুকেছে ঘরের ভেতর, দরজা ছিল ফাঁক, শালা আমি তো অবাক। মোবাইল নিল, টিভি নিল, রিমোট না হয় থাক, শালা আমি তো অবাক। পাচ্ছে যা নিচ্ছে ভরে, দুই হাতেরই মুঠোয় করে, চোরটা তো আচ্ছা খারাপ, শালা আমি তো অবাক। সব মালামাল বস্তা ভরে চোর পালালো, চুরি করে চারটা চলে যাক, শালা আমি তো অবাক। মধ্যরাতে অন্ধকারে কুত্তা ডাকে জোরে জোরে, শিয়ালরা দেয় হাক, শালা আমি তো অবাক। ভয়ে শরীর শিউরে ওঠে, না জানি আজ কি যে ঘটে, আবার ডাকে কাক, শালা আমি তো অবাক। হয়নি রাতে তেমন কিছু, কোনো ভূতি নেয়নি পিছু, বেঁচে গেছি যাক, শালা আমি তো অবাক। সকালে দেখি পুরো পাড়া চিল্লাচিল্লি করছে তারা, চোরটা নাকি পড়ছে ধরা, চোরের মাথায় টাক, শালা এবার তো আমি পুরাই অবাক। এটা শুনে সবাই হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। এভাবে দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ আমরা বাড়ি ফিরলাম। কথায় বলে না, হাসির পর কান্না আসে, তেমনি শুরু হলো আমাদের সংসারে টানাটানি। দোকান নেই, আব্বু কোনো কাজ করে না, এমনি আমিও কাজ করি না। বলে না, বসে বসে খেলে রাজার রাজত্ব শেষ হয়ে যায়, তেমনি আমাদের জমানো টাকাও শেষ হতে শুরু করলো। সংসারে অনেক টানাটানি, এসব আর ভালো লাগছে না। তাই আফিকুলের কাছে এলাম। দোস্ত, আমার চাকরির কি করলি ভাই? হয়ে গেছে। জয়েন কবে থেকে করতে হবে? কাল 1 থেকে জয়েন করবি। ঠিক আছে, কিন্তু তুই অনেক বড় একটা উপকার করলি ভাই, ধন্যবাদ তোকে। আরে ধন্যবাদ দিতে হবে না, বন্ধু তো বন্ধুর বিপদে আপদে পাশে থাকে। আমার জায়গায় তুই থাকলে কি করতি বল? করতাম। আচ্ছা, তুই পরীক্ষা ফিস দিয়েছিস? আমার হয়তো আর পড়ালেখা হবে না রে। লেখাপড়া ছাড়বি কেন? তো কি করব বল? জানি তোর কাছে টাকা নাই, তাই এই কথা বললি। আরে না। আমি সব জানি, আমার কাছে নাটক করবি না, আমি তোর টাকা দিয়ে দিব। ওকে দোস্ত। আচ্ছা চল, কলেজে গিয়ে সব দিয়ে আসি। না দোস্ত, এ সময় না, তুই গিয়ে আমার টাকাটা জমা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, পরে দেখা হবে। এরপর আফিকুল চলে যায়। মনের মধ্যে একটু শান্তি অনুভব করতে লাগলাম। আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে এলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে একটু ছাদে চলে এলাম। কিছুক্ষণ পর আমার কাঁধে কেউ হাত রাখলো। চেয়ে দেখি আব্বু। আব্বু কিছু বলবা? আসলে কিভাবে যে বলবো। বলো তো। তানিশার রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে বাবা। কত টাকা লাগবে? ৬,০০০ টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, কবে দিতে হবে? কালকের পরের দিন। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে দিব। ঠিক আছে। আব্বু, তুমি এভাবে কান্না করছো কেন? এমনি বাবা। বলেই আব্বু কান্না করতে করতে চলে গেল। আব্বুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিজেও কান্না করে দিলাম। আব্বু চলে যাওয়ার পর কিছুক্ষণ ছাদে রইলাম, তারপর সেখান থেকে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। কাউকে কিছু না বলে অফিসে চলে এলাম। আগে থেকেই সবকিছু বলা ছিল, তাই সোজা জয়েন করে ফেললাম। তারপর ম্যানেজার স্যারের কাছে এলাম। আসতে পারি স্যার? আরে রাহি, আসো। স্যার, আমার কাজটা কি জানতে পারি? অবশ্যই। আমার কাজটা কি? তোমার কাজ সেল করা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, প্রতিদিন সকাল 8টায় আসতে হবে, দেরি হলে বেতন থেকে টাকা কাটা যাবে। ঠিক আছে স্যার। বলে একটা গাড়ির সাথে চালক বেরিয়ে পড়লাম। সকালে কিছু খাওয়া হয়নি, তাই এক দোকানে সেল করে চা আর বিস্কুট খেতে লাগলাম। আর বেশি কিছু খেলাম না, কারণ আমার কাছে টাকা নেই। অন্য কিছু খেলে আর দুপুরে কিছু খাওয়া হবে না। সেল করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই। দুপুরের খাবার খেয়ে আবারও সেল করতে লাগলাম। সেল করা শেষ করতে করতে রাত হয়ে গেল। গাড়ি জমা দিতে ফোনের দোকানে চলে এলাম। আমার 2টা ফোন ছিল, তাই একটা বিক্রি করে দিলাম। 10,000 দিয়ে বিক্রি করে দিলাম। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে আব্বুর কাছে এলাম। আব্বু, টাকা। কিসের টাকা বাবা? তোমার মেয়ের রেজিস্ট্রেশনের ফিস। আমি আর কিছু না বলে আব্বুর কাছে টাকা দিয়ে রুমে চলে এলাম। একটু পর আপু মানে তানিশা খাবারের জন্য ডাক দিল। সবার সাথে খাবার খেয়ে ছাদে চলে গেলাম। আজকের চাঁদটা অনেক সুন্দর লাগছে, এসব ভাবছিলাম তখন কেউ কাঁধে হাত দিল। তাকিয়ে দেখি আপু। কিছু বলবে? টাকা তুই দিয়েছিস না? না মানে।
তুই দিয়েছিস নাকি সেটা বল। আমি দিয়েছি। কেন? তুই এত টাকা কোথায় পেলি? আমার ফোনটা বিক্রি করে দিয়েছি। কেন? জানি না। জানি না মানে কি? আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো বলেই সেখান থেকে চলে আসলাম। আর বেশি কথা বললাম না, কথা বললে হয়তো কথা আরো বেড়ে যেত। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে পাখির কিচির মিচির আওয়াজে ঘুম ভেঙে গেল। নামাজের সময় ছিল, তাই নামাজটা আদায় করে নিলাম। সকালে সবার সাথে নাস্তা করতে বসে পড়লাম। হঠাৎ করে তানিশা আপু বলল, আব্বু আমি একটা কথা বলবো। মা বলো। বলছিলাম কি, রাহি তো একাই চাকরি করে এখন সংসার চালায়, আর তাতে ওর অনেক কষ্ট হয়। আমি বলি কি, আমি যদি একটা চাকরি করি তাহলে ওর কষ্ট একটু কম হতো। এই পরিবারের আর কারো ইনকাম করতে হবে না, আমি এখনো মরে যাইনি, মরে গেলে করো বলে সেখান থেকে রুমে চলে এলাম। আসলে আমি চাই না তানিশা আপু কোনো কাজ করুক। আমি রেডি হয়ে অফিসে চলে এলাম। প্রতিদিনের মতো আজকে একটা চালক নিয়ে বেরিয়ে পড়লাম সেল করতে। সেল করতে করতে দুপুর হয়ে গেল। তখন সাথে থাকা সোহাগ ভাই বললেন, ভাই চলেন কিছু খেয়ে আসি। চলো। দোকানে বসে পাউরুটি খাচ্ছিলাম। সামনে চেয়ে দেখি কেউ আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখি আব্বু ওর ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছে। তাই আমি তাড়াতাড়ি খেয়ে সোহাগ ভাইকে নিয়ে চলে এলাম। তারপর আবার দোকানে সেল করতে লাগলাম। সেল করতে করতে রাত হয়ে গেল। গাড়ি জমা দিয়ে হাঁটছিলাম। পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই, তাই বাধ্য হয়ে হাতের ঘড়িটা বিক্রি করে দিলাম। বাড়ি এসে সোজা রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার টেবিলে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেলাম। ছাদে আসি কারণ আমার মন খারাপ থাকলে ছাদে এসে সময় কাটাই আর চাঁদ দেখতে থাকি। অনেক সময় থাকার পর রুমে আসলাম। খেতা বালিশ নিয়ে নিচে শুতে যাব, তখনই একটা কথা বলতাম। বলেন। তুই উপরে ঘুমা, আমি নিচে ঘুমাই। আমি কাপুরুষ নই। একটা মেয়েকেই নিচে ঘুমাতে দিয়ে আমি উপরে ঘুমাবো, আপনি ঘুমান। আর কথা না বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু গোসল করে আসছে। এটা দেখে তো আমি আপুর উপরে আবারও ক্রাশ খাইছি। ভেজা চুলে আপুকে অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের বলে বোঝাতে পারবো না। আপু আমার দিকে তাকাতেই আমি ঘুমের ভান ধরে রইলাম। তখন আপু বললেন, কি উঠবি না? আর কত ঘুমাবি? সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছেন। উঠছি, তুমি যাও। তারপর আপু চলে যায়। আসলে আপুকে যত দেখছি ততই আপুর প্রতি ফিলিংস হচ্ছে। আমার কপালে হয়তো বউয়ের ভালোবাসা নেই, জীবনটা বেদনা। আপু কেন আমার ফিলিংসটা বুঝে না। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা শেষ করে রুমে এসে শুয়েছিলাম। আজকে শুক্রবার, তাই কাজ নাই। একটু পরে আপু আসলো। ওকে দেখে কেমন যেন লাগলো, মনে হয় অস্বস্তিতে আছেন। আপনার কি কিছু হয়েছে? কই না তো। সত্যি বলছেন তো? মিথ্যা বলছেন না তো? মিথ্যা বলতে যাব কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি। বলেন। আমাকে কিছু টাকা দিতে পারবি? কত টাকা? 200 টাকা। ওই দিন হাতঘড়ি বিক্রি করে যা পেয়েছিলাম ওই টাকা আপুকে দিয়ে দিলাম। আজকে ছুটি, তাই একটু ঘুম দিলাম। বিকেলে একটু ঘুরতে বের হলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। মাগরিবের আজান হয়ে গেল, তাই নামাজটা আদায় করে রুমে চলে এলাম। রুমে আসতেই দেখলাম আপু বাথরুম থেকে বের হচ্ছে। আপুকে দেখে একটু সন্দেহ হচ্ছে। আজ এমন তাকে কখনো মনে হয়নি। এতক্ষণ কোথায় ছিলি? এই একটু বাইরে ঘুরছিলাম। আমাকে নিয়ে গেলি না কেন? আপনাকে নিয়ে যাব কেন? কেন আমি যেতে পারি না বুঝি? না, আমার সাথে যেতে পারেন না। আমাকে তো স্বামী হিসেবে মানেন না। তোর সাথে ঘুরতে না যাওয়ার কি আছে? ওকে সামনের ছুটির দিন নিয়ে যাব। লাগবে না, আমি তোর সাথে যাব না। ওকে না গেলে আমার কি, আর কত আছে যাওয়ার জন্য? ওই কি বললি? কই কিছু না। আমি যাব। এখন না বললেন যাবেন না? এখন যাব, তোর কোনো সমস্যা? না, সমস্যা নেই। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম। তারপর একটু গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। সকালের আবহাওয়া মনটা অনেক ভালো করে দেয়। কত সুন্দর লাগে সকালবেলা। কিছুক্ষণ গ্রামটা ঘোরাঘুরি করে রুমে চলে এলাম। এসে দেখি আপু এখনো ঘুমিয়ে আছে। ভাবলাম ঠেকে দিব কিনা, অত কিছু না ভেবে ডাক দিলাম, আপু উঠেন, সকাল হয়ে গেছে। আর কত ঘুমাবেন?
ওই আপু উঠবেন না? কি হয়েছে আম্মু, এত সকাল সকাল ডাকছো কেন? এদি কয় কি আমি নাকি তার আম্মু? আরে আমি রাহি। ও তুই? কখন থেকে ডাকছি, উঠছেনই তো না। সরি। বলেই আপু ফ্রেশ হতে চলে গেল। সকালে নাস্তা করে কাজে চলে এলাম। দোকানে সেল দিতে দিতে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। আপুর মতো কাউকে দেখতে পাচ্ছি। একটু কাছে গিয়ে দেখি আসলেই ওটা আপু। কিন্তু আপু এই জায়গায় কি করে? দেখলাম একটা ফার্মেসিতে ঢুকলো, সাথে চুটকি। তারপর কিছু একটা কিনে চলে গেল। আমি বুঝতে পারছি কি নিয়ে গেছে আপু। ভাবছি এখন গিয়ে জিজ্ঞেস করবো কিনা। আপু সেখান থেকে চলে গেল। আমিও সেল দিতে চলে এলাম। রাতে খাবার খেয়ে রুমে আসলাম আর আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু রুমে আসলো। চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। নিজেকে একটু সাহসী বানিয়ে বললাম, আপনার সাথে কিছু কথা ছিল। বল। আপনি আজ 11টার সময় কোথায় ছিলেন? আমার কথায় কিছুটা ভয় পেয়ে গেল আপু। বান্ধবীদের সাথে কেন? না এমনি। আপনি ঠিক আছেন তো? ঠিকই তো আছি। না আপনি ঠিক নেই। আমার কাছ থেকে কিছু কি লুকাতে চাচ্ছেন? কি লুকাবো আমি? তুই কিসের কথা বলছিস? এইটার কথা বলছি, প্যাকেটটা সামনে ধরে। আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিসের প্যাকেটের কথা বলছি। ওইটা প্যাড ছিল। অনেকে হয়তো এখন বুঝতে পারছেন। এসব বলায় আপু কিছুটা লজ্জা পেয়ে যায়। লুকানো কি আছে এসব? জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, কিন্তু নিজের সমস্যার কথা তো বলতে পারেন না। এখন আমাকে বিশ্বাস করে উঠতে পারেননি? না তেমন কিছু না, আসলে বলতে লজ্জা লাগছিল। লজ্জার কি আছে এতে শুনি? কবে থেকে শুরু হয়েছে? 2 দিন হলো। ওকে তুমি এখানে বসো, আমি আসছি। আপুর জন্য গরম পানি করে নিয়ে আসলাম। কি ওগুলো? আপনার জন্য গরম পানি নিয়ে এসেছি। তুই এত কষ্ট করতে গেলি কেন? আমি করে নিতাম। তা তো জানি। কত ব্যথা সহ্য করে হাসি মুখে কথা বলছেন। আপনার আর কয়েকদিন কিছু করতে হবে না, রেস্ট নিন। তুই এত ভালো কেন? সবার কত খেয়াল রাখিস, আমার পিরিয়ডের কথা শুনে এত কেয়ার করছিস। যদিও তোকে স্ত্রীর অধিকার দেইনি, যদি দিতাম আরো কত কিছু করতে আমার জন্য। সরি রাহি, আমি জানি তুই অনেক ভালো। তোর মতো স্বামী সবার কপালে জুটে না, কিন্তু আমি কেন যে তোকে মেনে নিতে পারছি না। কি ভাবছেন? কিছু না, তুই ঘুমিয়ে পড়। না যদি আপনার কিছু লাগে। লাগবে না, দরকার হলে তোকে ডাক দিব। ওকে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আর কাজে যাইনি। আপুর শরীরটা খারাপ হয়ে পড়ছিল, তাই সারাদিন আপুর পাশে ছিলাম। যখন যেটা লাগে সব করলাম। ইস, যদি আমাকে স্বামী হিসেবে মেনে নিত তাহলে এই মুহূর্ত আরো কত সুন্দর হতো। আমার কপালটাই খারাপ। আচ্ছা ও কি বুঝে না আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি? এক মুহূর্ত ভালো লাগে না আপুকে ছাড়া। রাতে আবার আপুর জন্য গরম পানি করলাম, তারপর ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমিও ঘুমাতে আসলাম। রাহি, বলেন। তোকে একটা কথা বলার ছিল। কি? আমি প্রথম দিন তোকে একটা কথা বলেছিলাম, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু এতদিন তোকে কাছে থেকে দেখেছি, তোর কেয়ার গুলো দেখে সত্যি আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই আমাকে তোর স্ত্রী হিসেবে গ্রহণ কর। আমিও তো আপনাকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি। কি এতদিন বলিসনি কেন? আমি কি জানতাম আপনিও আমাকে ভালোবাসেন? এখন তো জানলি। এখনো কি আপনি বলবি? আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। ও, ওদিকে আসছিস কেন? আপনিটাকে তুমি করতে হবে তো। আপুর এমন কথা শুনে আমার তো খুশিতে হিরো আলমের গান লাগাই নাচতে ইচ্ছে করতেছে। মনে সাহস নিয়ে আপুর ঠোঁটের কাছে আমার ঠোঁট এক করতে যাব, ঠিক তখনই চমকে উঠেছিলাম। আপু আমাকে থাপ্পড় মারলো কেন? তখনই চোখ খুলে দেখি এইটা ছিল স্বপ্ন। মনটাই খারাপ হয়ে গেল। কত সুন্দর একটা স্বপ্ন দেখলাম। এটা যদি বাস্তবে হতো তাহলে কেমন হতো? কিন্তু ওই যে আমার কপাল খারাপ। চারদিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। বিছানায় চোখ যেতেই দেখলাম আপু কত সুন্দর করে ঘুমাচ্ছে, ছোট বাচ্চাদের মতো করে। দেখলেই তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছু করার নেই। এত রোমান্টিক হওয়া আমার জন্য মানায় না। তাই গিয়ে আপুকে ডাক দিলাম, আপু উঠুন, সকাল হয়ে গেছে। আপনার শরীরে কেমন আছে এখন? ভালো। আপুকে তুলে আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। দেখি আব্বু বসে আছে।
রাহি, তোর সাথে কিছু কথা আছে। বলো আব্বু। আমাদের দোকানটা নতুন করে শুরু করবো ভাবছি। আব্বু, এটা তো ভালো কথা। দোকানটা চালু হলে তোকে আর চাকরি করতে হবে না, লেখাপড়া কমপ্লিট করবি আর তানিশা মার খেয়াল রাখবি। আব্বু, পরেরটা পরে দেখা যাবে, আগে তো শুরু করো। এভাবেই আমাদের জীবনটা চলছিল। আপু আগের থেকে বেশি আমার উপর রাগ দেখায়, আবার অধিকারও খাটায়। মনে হয় যেন সত্যি আমি ওর বর। কখনো মনে হয় মেনে নিয়েছে, আবার কখনো মনে হয় এগুলো সবাইকে দেখানোর জন্য করছে। একদিন আপু বলল, চল আজকে আমরা ঘুরতে যাই। কোথায় যাবেন? চা বাগান দেখতে যাই। আমার ভালো লাগছে না। কি? আরেকবার বল, দেখ আমি তোর কি অবস্থা করি। আচ্ছা চলেন। এই তো গুড বয়। এ কেমন মেয়ে রে বাবা, একবার রাগ দেখায় আবার রাগ নেই, সব শেষ হয়ে যায়। ও আল্লাহ, কেমন মেয়ের পাল্লাই ফেললে। স্বামী হিসেবে মানে না, কিন্তু স্বামীর অধিকার ঠিক কাটায়। মন চায় কচু গাছের লগে ফাঁস দিয়ে মরে যায়। আল্লাহ আমায় উঠাই লও। আমি রেডি হয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। মেয়েদের এই একটাই জিনিস, কোথাও যাইতে হলে মেকআপ নামের জিনিস তাদের দিতে হইব। কত সময় ধরে অপেক্ষা করতেছি, আসার কোনো নামই নেই। হলো আপনার? এই তো চল। আপুর দিকে তাকাতেই আবারও ক্রাশ খেলাম। নীল জামার সাথে ম্যাচিং করে চুড়ি, চোখে কাজল, অসম্ভব সুন্দর লাগছে, পরীর মতো লাগছে। কি আর বলমু ভাই, এগুলো শুধু নাটকে আর গল্পেই সম্ভব। জীবনে তো একটা পরীর মতো সুন্দর মাইয়া দেখলাম না, পরী নামের পেতনি দেখছি। কি হলো, হা করে কি দেখছিস? পরী দেখি। এখানে পরি পাইলি কই? আমার সামনে। মুখ ফসকে কথাটা বলে ফেললাম। আমার কথা শুনে আপু কিছুটা লজ্জা পেয়ে যায়। আর পরে দেখতে হবে না, চল। চলেন। তারপর আমি গিয়ে আমার বাইকটা বের করলাম। আপু এসে দাঁড়িয়ে আছে। উঠবেন না? উঠছি তো। বলেই আপু বাইকে উঠে আমার কাঁধে হাত রাখলো। কাঁধে হাত দিতেই অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই প্রথম বাইকে কোনো মেয়েকে নিয়ে উঠলাম। চাচাতো বউকে নিয়ে বাইক চালাচ্ছি, খুব ফিলিংস হচ্ছে। এই ফিলিংসটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তারপর বাইকটা স্টার্ট করে চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাইকের স্পিডটা একটু বাড়িয়ে দিতেই আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এতক্ষণ এটাই তো চাইছিলাম, নরম শরীরের স্পর্শ, খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমরা শ্রীমঙ্গল বদ্ধভূমি 71 চলে আসলাম, চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আমরা বাইক থেকে নামতেই আপু আমার হাত শক্ত করে জড়িয়ে হাঁটতে লাগলো। খুব ভালো লাগছিল তখন। আপু নীরবতা ভেঙে বলল, রাহি। বলেন। সরি। সরি মানে কেন? আমি তোকে মন থেকে স্বামী হিসেবে মানি না, কিন্তু সব সময় তোর উপর অধিকার দেখাই। না ঠিক আছে, আমি কিছু মনে করি না, সব আমার কপালের দোষ। এমন করে বলছিস কেন? কেমন করে বললাম আবার? কিছু না। কিছুক্ষণ আপুর কিছু পিক তুলে দিয়ে আমি বললাম, কিছু খাবেন? আইসক্রিম নিয়ে আয়। আমি তো জানি মেয়েরা ফুচকা পাগলি হয়, কিন্তু আপনি আইসক্রিম পাগলি কেন? এমনি। তোর কোনো সমস্যা? না, আনছি আমি। আইসক্রিম নিয়ে এলাম, তারপর বললাম, এই নেন আপনার আইসক্রিম। একটা কেন, তুই খাবি না? না, ওসব আমি খাই না, আপনি খান। ওকে। আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো। এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে, কি অদ্ভুত ব্যাপারটা। আপু আইসক্রিম খাচ্ছে আর আমি তাকিয়ে শুধু দেখছি। কি ব্যাপার, অমন করে কি দেখছিস? কই না তো। আমি দেখেছি তুই আমার খাওয়া দেখছিলি। না, দেখতে হবে না, চাইলে তুই খেতে পারিস। না, আপনি খান। আমি বলছি তুই খাবি, এই নে। আমি খাবো না, আপনি খান। তুই খাবি নাকি আইসক্রিম তোর মুখে মেখে দিব? আচ্ছা ঠিক আছে। আমি আর কিছু না বলে হা করি। আপু আইসক্রিম আমার মুখে দিল। আমি খেতে না চাইলেও বাধ্য হয়ে খেতে হলো। রাগ করলি? আমি সবার উপরে রাগ করি না। ও তো কার কার উপর রাগ করিস না একটু শুনি। আপনাকে বলবো কেন? আর কিছু না বলে ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় হঠাৎ আমার একটা ফ্রেন্ড মিতুর সাথে দেখা। কিরে রাহি, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও ভালো আছি। তো তোর কি খবর? এই তো আর কি। আমরা কথা বলছিলাম, হঠাৎ আপুর দিকে চোখ যেতেই দেখলাম আপুর আগে ফুলছে। কিছু বুঝলাম না। তোর সাথে মেয়েটাকে?
ও হলো আপনার বউ তানিশা, আর তানিশা ও আমার ফ্রেন্ড মিতু। হাই আপু, আপনি তো অনেক কিউট। ধন্যবাদ আপু। মিতুর সাথে কিছুক্ষণ কথা বলার পর বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম, তখন আপু রুমে আসলো। দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। রুমে এসে আমার সাথে কোনো কথা বলেননি, আমিও বলিনি। রাতে আম্মু খাবার খেতে ডাকছে, তাই আমি খাওয়ার জন্য চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি, এসেই শুয়ে পড়ি। তখন আপু রুমে আসলো। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারাদিন তো ঠিকই ছিলেন। আমার সাথে কথা বলবি না তুই? কেন, আমি আবার কি করলাম? মেয়ে মানুষ দেখলে এই গায়ে পড়ে কথা বলতে হবে, তাই না? কখন আবার মেয়েদের সাথে কথা বললাম? ও, এখন তো মনে করিয়ে দিতে হবে। আসার সময় কি ওই মেয়ের সাথে কথা বলিসনি? এত এসে এসে কি কথা শুনি? ও তো আমার ভালো ফ্রেন্ড। তাহলে ওর কাছে যা, আমার সাথে কথা বলবি না। আমি ওর সাথে কথা বলছি, তাতে আপনার কি? আপনি এত রাখছেন কেন? আমারই তো সব। মানে? কিছু না। বলেই শুয়ে পড়লো। কি আজব মেয়ে বাবা, এখন দেখছি কারোর সাথে কথা বলতে দেবে না। নিজে তো ভালোভাবে কথা বলেই না, আবার অন্য কারোর সাথে কথা বলে রেগে যায়। মেয়েদের মন বোঝা আসলে অনেক কঠিন। কি কখন কি চায় তারাই ভালো জানে। কি বলছিস? আপনি এখনো ঘুমাননি? তুই ঘুমাবি না? ঘুমাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে তো অবাক, আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার শরীর কাঁপছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, কিন্তু কি আর করব, এত রোমান্টিক হলে তো চলবে না। আপুকে ডাকতে লাগলাম, আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কেন? আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে আছি। তোর কোনো সমস্যা? আপনার হাজবেন্ড মানে বুঝলাম না। এখন ঘুমাতে দে, বেশি কথা বলিস না। আপনি ঘুমাবেন ভালো কথা, আমাকে তো ছাড়েন। আমার ইচ্ছে হয়েছে তাই ঘুমিয়েছি, ডিস্টার্ব করিস না তো এখন। হারামজাদি কয় কি, আমাকে জড়িয়ে আছে, আবার আমাকেই বলছে ডিস্টার্ব না করতে। মনে হচ্ছে লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেই। কিন্তু ততক্ষণে ভাবলাম, যদি সেখানে পাঠিয়ে দেই আমার কি হবে? আমি তো আপুকে ভালোবাসি। নিজেকে শান্ত করে বললাম, আপনি ঘুমান, আমি মানা করেছি নাকি? কিন্তু আমাকে ছাড়ুন। তারপর আপু আমাকে ছেড়ে দেয়। আপনি চাইলে আরো ঘুমাতে পারেন। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে দেখি বাচ্চাদের মতো বালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে আমার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠেছে। কালকে দিনটা আমার কাছে অনেক ভালোই লাগছিল। যত দিন যাচ্ছে আপুর প্রতি দুর্বলতা কাজ করছে। কেন জানি অনেক ভালোবেসে ফেলেছি। আপুকে ছাড়া হয়তো এখন 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। আমি কি আমার মনের কথা বলে দিব? কিন্তু তখন যদি রেগে যায়? কিন্তু আমার মনের কথা না বলা পর্যন্ত তো আমি শান্তি পাচ্ছি না। সব সময় আপুর প্রতি ভালোবাসা, দুর্বলতা, ওকে স্পর্শ করার ইচ্ছা, ওর প্রতি নেশা আমার ভেতরটাকে শেষ করে ফেলছে। আচ্ছা, আপু কি আমাকে ভালোবাসে? ওর ব্যবহার দেখে তো তাই মনে হচ্ছে। আপুও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। আচ্ছা, আমি কি সরাসরি গিয়ে বলে দিব? আমরা কি সবকিছু ভুলে দুজন দুজনকে ভালোবাসতে পারি না? আজকে বলে দিব, যা হবার হবে। এদিকে তানিশা ঘুম থেকে উঠে আমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকাল থেকে একবারও দেখছে না। তানিশাও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারছে না। কারণ একে তো ও একটা মেয়ে, তার উপর আমি ওর চাচাতো ভাই, তার উপর ছোট লজ্জার কারণে বলতে পারছে না। কিন্তু মন থেকে রাহিকেই ভালোবাসে। রাত্রে বাড়ি আসার সময় আপুর জন্য আইসক্রিম, চকোলেট আর ফুল নিয়ে আসলাম। যেগুলো আপুর পছন্দ করে সেগুলো নিয়ে আসি। আজকে আমার মনের কথা বলেই দিব, পরে যা হবার দেখা যাবে। বাড়িতে এসে এগুলো নিয়ে সোজা আমার রুমে চলে এলাম। আমার রুমের মধ্যে ঢুকতে যাব, তখনই দেখি আপু কারোর সাথে ফোনে কথা বলছে। কি যেন মনে করে আর ভিতরে গেলাম না। দরজার ওপাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম, হ্যাঁ, আমি সত্যি ওকে ভালোবাসি আর ওর সাথে সারা জীবন থাকতে চাই। কিন্তু এই ঝামেলাটা থেকে আগে বের হই, তারপর আব্বু আম্মুকে সব বলে আমরা দুজন হানিমুনে যাব। তাদের কথা শুনে আমি তো অনেক বড় একটা ধাক্কা খাই। তার মানে আপু অন্য কাউকে ভালোবাসে। মুহূর্তের মধ্যে আমার সব আশা ভরসা সব নষ্ট হয়ে যায়। আমি কখনো ভাবতে পারিনি আমি ওর কাছে এত বড় একটা সমস্যা। আমি ফুলগুলো ফেলে দিয়ে আইসক্রিম আর চকলেট চুটকিকে দিয়ে দিলাম। না নয়, আমি ওকে মুক্ত করে দিব। আমি তাদের মাঝে ঝামেলা হয়ে থাকতে চাই না। তাই অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ও যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চায়, আমি বাধা দিব না। আমি রুমে ঢুকতেই আপু ফোন রেখে দেয়। সারাদিন কই ছিলি? একবারও বাড়িতে দেখলাম না। একটা কাজ ছিল। সারাদিন কিছু খেয়েছিস? দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। না না, আমি খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। যে কথাগুলো শুনেছি আর খাবার মুখে দিয়ে কি আর যাবে? তোর সাথে আমার কিছু কথা ছিল।
বলেন। অনেক দিন থেকেই বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। জানি না এই বিষয়টা তুই কিভাবে নিবি। অত কিছু না বলে আসল কথাটা বলেই ফেলুন। আসলে আমি তোকে ডিভোর্স দিতে চান, তাই তো? মানে মানেটা খুব সহজ। আপনি আর এই মিথ্যা সম্পর্ক রাখতে চান না, তাই আমাকে ডিভোর্স দিতে চান। সমস্যা নেই, দিয়ে দিব। আপনার ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি পূরণ করে দিব। আমি ডিভোর্স পেপার রেডি করছি। আপনি আপনার পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে নিয়েন। কিন্তু আমি তো বাড়িতে কিভাবে জানবেন? ওইটা আপনাকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নিব। তারপর আমি আর আপুকে কিছু বলার সুযোগ না দিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। আর বেশিক্ষণ কথা বললে হয়তো চোখ দিয়ে বন্যা শুরু হয়ে যেত। যাকে এতটা ভালোবাসি সে আজ আমাকে এভাবে ছ্যাঁকা দিয়ে দিল। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ কারো কান্না করার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি তানিশা আপু কান্না করতেছে। কি ব্যাপার, এত রাতে কান্না করছেন কেন? কিছু না, এমনি। আজব তো, এত রাতে কেউ কাঁদে? নিজেও ঘুমাচ্ছেন না, আমাকেও ঘুমাতে দিচ্ছেন না। আচ্ছা তুই ঘুমা। আমি ঘুমিয়ে যাই। এদিকে তানিশা ভাবতে থাকে, কেন তোকে বলতে পারলাম না আমি তোকে কতটা ভালোবাসি? আমাকে একবার বলার সুযোগ না দিয়ে তুই সব বলে গেলি। আমি নাকি ডিভোর্স চাই। কিভাবে ভাবছিস এইসব? ওকে, তুই যদি আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকিস তাহলে চলে যাব তোর জীবন থেকে অনেক দূরে। তাছাড়া তোকে বিয়ে করে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, পারলে ক্ষমা করে দিস। পরের দিন আমি উকিলের সাথে যোগাযোগ করে ডিভোর্সের অ্যাপ্লাই করে আসলাম। আমাদের 6 মাসের ডেট দিয়েছেন। সেখান থেকে আফিকুলের সাথে দেখা করলাম। দোস্ত, আমার সব শেষ। কেন, তোর আবার কি হলো? আর কাঁদছিস কেন? তানিশা আমার কাছে থেকে ডিভোর্স চাই। কি বলছিস এসব তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে কি করবি এখন তুই? আমার সাথে চল। কোথায়? চল না। আমি আর আফিকুল একটা বারে আসলাম। এখানে আনলি কেন? ড্রিঙ্কস করব তাই। তুই কি ড্রিঙ্কস করিস? হুম। কিন্তু তুই তো আজ পর্যন্ত একটা সিগারেটও মুখে নিয়ে দেখিস নাই। আজকের মতো তো আর কখনো কষ্ট পাই নাই। তারপর আমরা দুজনই ড্রিঙ্কস করি। আমি একটু বেশি খেয়েছি, যার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তাই আফিকুল আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে দরজায় নক করতে তানিশা দরজা খুলে দেয়। ভাবি, আসলে আজকে রাহি একটু ড্রিঙ্ক করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে ভেতরে নিয়ে আসুন। তারপর আফিকুল আমাকে রুমে রেখে চলে যায়। একটু পরে আপু আসলো। তুই ড্রিঙ্কস করেছিস? হ্যাঁ, হুম, করেছি। তোর কোনো সমস্যা? তুই তো আগে এমন ছিলি না। সবসময় কি একরকম থাকতে হবে? এই বলে আমি তানিশার দিকে এগোচ্ছি আর তানিশা পিছনে যাচ্ছে। এদিকে আসছিস কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি আমার বউকে আদর করব, যা ইচ্ছা তাই করবো। আপনার কোনো সমস্যা? আমি তোকে আগেই বলেছিলাম। পুরো কথা শেষ হওয়ার আগে আমি ওকে ধরে ফেলি। কি করছিস? ছাড় আমাকে। আজকে আমার বউয়ের অধিকার নিয়েই ছাড়বো। এই বলে তানিশার কাছে যেতেই ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। এত জোরে ধাক্কা দেয় যে আমি আর উঠতেই পারি না। একে তো নেশা করা অবস্থায় কখন যে ওখানেই ঘুমিয়ে পড়ি নিজেই জানি না। সকালে উঠে দেখি আজকে আমার আগে আপু উঠেছে। তাতে আমার কি, আমি আর ওকে নিয়ে ভাবতে চাই না। ফ্রেশ হয়ে নিচে আসলাম, কিন্তু তানিশাকে কোথাও দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, গেল কই? তারপর কিচেনে গেলাম। গিয়ে দেখি আম্মু আছে, তানিশা নেই। আম্মু, তানিশা কোথায়? ও তাসনিয়া রুমে আছে। আচ্ছা। তারপর তাসনিয়ার রুমে গেলাম। গিয়ে দেখি দুজনে বসে কি যেন বলছে। আমাকে দেখে তাসনিয়া বলতে লাগলো, ভাইয়া কেমন আছিস? ভালো, তুই? আমিও ভালো। ভাবিকে ডাকতে এসেছিস? না, এমনিতেই তোকে দেখতে এসেছিলাম। হ্যাঁ, আগে তো এত ভালো ছিলি না, এখন কি ব্যাপার? ভাবি যাও, ভাইয়া তোমাকে দেখতে না পেয়ে মনটাকে সান্ত্বনা দিতে পারছে না। তুই কিন্তু একটু বেশি পেকেছিস। দেখছো ভাবি, তোমার সামনে ভাইয়া আমাকে বকা দিচ্ছে। এতক্ষণ চুপ ছিল, এবার বলল, ওকে আর জ্বালাতে হবে না, চলো। তারপর আমি আর আপু চলে আসলাম।
পিছনে ফিরে দেখলাম হারামিটা মিটমিট করে হাসছে। কিছু বলবি? আসলে কালকে রাতের জন্য সরি। আপু মাথা নিচু করে আছে। আসলে কালকে রাতে মনে হয় একটু বেশি করে ফেলেছি। আমি কখনো ভাবিনি এমনটা হবে। প্লিজ মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তখন তুই হুঁশে ছিলি না, কিন্তু তুই ড্রিঙ্কস কেন করেছিস? এমনি বাদ দেন বলে চলে আসতে চাইছিলাম, এমনই সময় আপু আমার হাত টেনে ধরে। আপুর হাতের ছোঁয়ায় কেমন যেন বুকের মধ্যে ইলেকট্রিক শক লাগলো। আমাকে ইগনোর করছিস কেন? কই না তো। তাহলে বললি না কেন? এমনি ভালো লাগছে না। ও আচ্ছা, বলতে হবে না। তারপর আপু চলে যায়। সারাদিন আর একবারও কথা বলেনি। তাতে আমার কি, দুজনে দূরে দূরে থাকাই ভালো। কিছুদিন পর আবার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। এই কয়দিনে তানিশার সাথে দরকার ছাড়া কোনো কথা হয় নাই। তানিশাও দরকার ছাড়া কথা বলেনি। দেখি সোজা হয়ে শো, আমি তোকে জলপট্টি দিচ্ছি। লাগবে না আমার, আমি ঠিক আছি। লাগবে না মানে? জ্বর তো এখনো কমেনি। তো কি হয়েছে, মরেই তো যাব, তার থেকে তো বেশি কিছু না। এত বেশি কেন বুঝিস সব সময়? আমি বেশি বুঝি তাতে আপনার কি? আজব তো, এরকম করছিস কেন তুই আমার সাথে? কি করছি? কিছু না, এখন চুপ করে থাক। কিছু আর বললাম না। জানি আরো কিছু বললে হয়তো কষ্ট পাবে, আর কিছু শুনবেও না, তাই শুয়ে থাকলাম। আপু আমাকে জলপট্টি দিয়ে দিল। যতদিন পর্যন্ত সুস্থ হয়নি আমার পাশে থেকেছে, কিন্তু একবারও ভালোভাবে কথা বলেনি। এত যত্ন করিস কিন্তু ভালোবাসি কথাটা বললেও কি হয়? নিজেও কষ্ট পাবে, আমাকেও কষ্ট দিবে। ফাজিল একটা মাইয়া। কিছুদিন পর বলে ও নাকি তাদের বাড়িতে যাবে। কাল আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবি? কি ব্যাপার, আগে তো বললে না না করতো, আজ বলতেই রাজি হয়ে গেল। পরের দিন আপুকে তাদের বাড়িতে নিয়ে যাই। আপুকে রেখে আসতে যাব তখন। বাবা আজকে দিনটা থেকে যা, এখনই আসলি আবার চলে যাবি? শাশুড়ি মা কথাটা বললেন। না মা, আমার কাজ আছে, ও থাকুক যতদিন থাকার, আমি পরে এসে নিয়ে যাব। আচ্ছা। তানিশার কাছে ওর মা গিয়ে বলল, কি ব্যাপার তানিশা, রাহির সাথে কি তোর কিছু হয়েছে? ও এমন ভাবে চলে গেল কেন? তানিশা কিছু না বলে ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কি হলো, কাঁদছিস কেন? কি হয়েছে পাগলি মেয়ে, এভাবে কাঁদছিস কেন? রাহি কি তোকে কিছু বলেছে? আম্মু, আমি রাহিকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না। ও অন্য কিছু ভেবে আমার উপর রেগে আছে। তারপর ওর মাকে সব খুলে বলে। আমি রাহির সাথে কথা বলে দেখছি। না আম্মু, তোমাকে বলতে হবে না। তুই তো বলতে পারবি না, পাগলি একটা। আমি বলছি। না, আমিই বলবো, তারপর যা হবার হবে। ওকে, তাহলে এবার কান্না থামা, পাগলি একটা। এদিকে আমি বাড়িতে এসে কিছু ভালো লাগে না, মনটা শুধু হাহাকার করছে। কি যেন নেই মনে হচ্ছে। আপুকে ওখানে রেখে এসে তো এখন রুমটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ওকে কি নিয়ে আসবো? কিন্তু এত রাতে কিভাবে যাব? কাল সকালে গিয়ে নিয়ে আসবো, তা না হলে ওকে দেখতে না পেয়ে মরেই যাব। এদিকে রাতটা যেন কাটতেই চাচ্ছে না, এপাশ ওপাশ করছি। এদিকে তানিশাও অস্থির অস্থির লাগছে, কেন যেন রাহিকে ছাড়া ভালো লাগছে না। অনেক কষ্টের পর সকাল হলো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তখনই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? একটা কাজে। তোর আবার কিসের কাজ? আছে একটা জরুরি কাজ, আমি যাচ্ছি বলে চলে আসলাম। এতক্ষণ পর তানিশা আপুর বাড়িতে চলে আসলাম। এসে কলিং বেল চাপ দিতেই আমার চাচা মানে শ্বশুর মশাই দরজা খুলে আমাকে দেখতে পান। আরে রাহি বাবা, এত সকালে যে? ভেতরে আসতে বলবেন না? আরে আয়, এটা তো তোরই বাড়ি। কে এসেছে গো? দেখে যাও, তোমার মেয়ে জামাই এসেছে। ও রাহি, বাবা ভিতরে এসে বসো। আম্মু, তানিশা কই? ওর ঘরে আছে। আচ্ছা। আমি আর এক মুহূর্তে এখানে না দাঁড়িয়ে আপুর রুমে চলে এলাম। এসে দেখি মহারানী মন খারাপ করে শুয়ে আছে। আমি একটু আওয়াজ করলাম, দেখলাম কোনো সারা শব্দ নেই। আপনার কি মন খারাপ?
দেখি আমার কথা শুনে আমার দিকে তাকালো, কিন্তু ওকে দেখে মনটা খারাপ হয়ে গেল। মহারানী শুয়ে শুয়ে কান্না করছিল। তুই এখানে এসেছিস কেন? কেন, আমার শ্বশুর বাড়িকে আমি আসতে পারি না? না, আসবি না, চলে যা এখান থেকে। কিন্তু আমি তো চলে যেতে আসিনি, আমি তো আপনাকে সাথে করে নিয়ে যেতে এসেছি। আমি কেন তোর সাথে যাব? আমি নিয়ে যাব তাই। আমি যাব না, তুই চলে যা এখান থেকে। আমি তো যাব না আপনি না গেলে। কেন? আমি তোর কে? আপনি আমাকে চাচাতো বউ। এসেছে বউ বউ করতে, যাব না আমি। তানিশা, বললাম তো যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি। চলো আমার সাথে। কি বললি? ভালোবাসি। কাকে? তোমাকে। প্রথম দিন কি বলেছিলাম? আমি এত কিছু জানি না, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমার ভেবে দেখতে হবে। আচ্ছা, কিন্তু বাড়িতে চলো আমার সাথে প্লিজ। কিন্তু আব্বু তো আজকে যেতে দিবে না। সেটা আমি দেখতেছি, চলো। তারপর আমি ওকে নিয়ে চলে আসতে লাগলাম। আরে তোমরা কই যাও? চাচা বাড়ি যাব। কিন্তু এখনই তো এলে। আমাদের দরকার আছে। ওদের যেতে দাও। তারপর আমি আর তানিশা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এসে আজকেই চলে গেল, বুঝলাম না তুমি আটকালে না কেন? তারপর চাচি সব খুলে বললেন। এরা পারেও বটে, দেখো এখন সব ঠিক হয়ে যাবে। হুম। আমি তানিশাকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আসতে আম্মু বলল, কি রে, কালকে দিয়ে আসলি আবার আজকে নিয়ে আসলি? অমনিও থাকতে চাইছিল না তাই। এই জন্যই সকাল সকাল খুব জরুরি কাজ, এইটাই ছিল। আমি আর কথা না বলে তানিশাকে রুমে নিয়ে আসলাম। রুমে আসতে দেখি ও আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আমি ভয়ে বললাম, কি ব্যাপার, অমন করে তাকিয়ে আছেন কেন? আমি থাকতে চাইছিলাম না, তাই না? মানে না। তোর আজকে কি করে দেখ। হয়েছে আপনাদের রোমান্স করা? হঠাৎ কথা শুনে দুজনেই চমকে উঠে যাই। তুই এখানে কিছু বলবি? বলতেই তো আসছিলাম, কিন্তু তোমাদের রোমান্সের মাঝে চলে আসলাম। তেমন কিছু না। ভাইয়া আমি কানা না, আমি তোর থেকে বেশি দেখতে পাই। কি বলবি বল। আমায় কিছু টাকা দে তো। কত লাগবে? 500। আব্বুর কাছে থেকে নে। না তুই দে, আব্বু বকা দিবে। পরে এসে নিয়ে যাস। ওকে, তোরা রোমান্স চালিয়ে যা। তোকে আজকে। চুটকি দৌড়ে চলে যায়। তানিশার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে আছে। চুটকি কোথায় এত লজ্জা পাবে জানতাম না, তবে এখন আরো বেশি কিউট লাগছে। রাতে খাবার খেয়ে আমি খেতা বালিশ নিয়ে নিচে শুতে যাব, তখন এই তুই বিছানায় ঘুমা। আর আপনি? আমি বিছানায় ঘুমাবো। মানে আপনি আমার সাথে ঘুমাবেন? বেশি খুশি হইস না, মাঝখানে এই বালিশ থাকবে, বালিশের এই পাশে একদম আসবি না। না হলে? তোর খবর আছে। বেডি কয় কি, বউয়ের কাছে নাকি যেতে পারবো না? কি কপাল আমার। কিছু বলছিস? না। এখন ভালো ছেলের মতো ঘুমা। আমিও ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। উঠতে যাব, তখনই ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি আমার বুকের উপর শুয়ে আছে আপু। আমার অনেক ভালো লাগছিল, ইচ্ছে হয়েছিল সারা জীবন এভাবে ডাকতে। আমি আর উঠলাম না, যদি ওর ঘুম ভেঙে যায়। এভাবে বুকের উপর আপুকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আমার আগেই আপুর ঘুম ভেঙে যায়, দেখে আমি ওকে, ও আমাকে জড়িয়ে ধরে আছি। ও উঠার চেষ্টা করতেই আমি আর জোরে জড়িয়ে ধরি। এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছি আপু যেন বুঝতে পারে আমি ঘুমের ঘরে জড়িয়ে আছি। যখন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না, তখন আমাকে ডাকতে থাকে। রাহি, ওই। আমি চুপ। ওর আর ছাড় আমাকে। ও সরি। ওকে ছেড়ে এমন ভাব করলাম যেন আমি কিছুই জানি না। আমি বুঝতে পারি নাই। ঠিক আছে। মনে মনে আমি হাসছিলাম। মাইয়া দেখি একটু একটু করে লাইনে আসছে। পরের দিন
আমার আব্বু আম্মু আর চুটকি আমাদের এক আত্মীয়ের বাড়িতে যায় 2 দিনের জন্য। আম্মু যাওয়ার সময় বলে গেল যেন ওনার বৌমার খেয়াল রাখি আর ঝগড়া যেন না করি। মুই আর কি কইতাম, আমি তো এখন অবুঝ বাচ্চা। দুপুর হয়েছে, খুব খিদা লাগছে। তানিশা কই গেল? তানিশা আপু, বল। দুপুর হয়ে গেল তো, কিছু কি রান্না করছেন? খুব ক্ষুধা লাগছে। আমি তো রান্না করতে পারি না। কি মজা করছেন আমার সাথে? মজা কেন করব, আমি সত্যিই রান্না করতে পারি না। খাইতে পারেন মানে? কিছু না। হারামজাদি কয় কি রান্না করতে পারে না, শুধু গিলতে পারে। মেয়ে হয়ে এখনো রান্না করতে শিখেননি? আম্মু কখনো রান্না করতে দেয়নি।